আসসালামু আলাইকুম। উপন্যাস ঘৃণার আড়ালে তুমি, লেখিকা উম্মে হাবিবা আলিজা, পর্ব ৪। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে খানবাড়ির বারান্দা জুড়ে। পাখির ডাক, হালকা বাতাস, সব মিলিয়ে শান্ত সকাল। কিন্তু এই শান্তির মাঝেও বাড়ির ভেতরে চলছে চিরচেনা ব্যস্ততা। রান্নাঘরে আইবি কায়নাত, রুমি আক্তার আর সাদিয়া রহমান সবার জন্য সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত। চুলার উপর একসাথে কয়েকটা প্যানে পরোটা ফুলে উঠছে, ডিম ভাজা হচ্ছে। রুমি আক্তার বলল, কালকে এত বাড়ি খাওয়া হলো, আজকে একটু লাইট রাখি। রান্নাঘরে হাসি আড্ডাটায় সকালটা জমে উঠেছে। ড্রয়িং রুমে মেঝেতে বসে আছে আলিশা, পাশে তার দাদা আহমেদ খান, চারপাশে উপহারের পাহাড়। আলিশা উত্তেজনায় লাফাচ্ছে। দাদা, এটা আগে খুলবো? এক এক করে খোল, দেখি কে দিয়েছে। কে কি দিয়েছে? প্রথম গিফট একটা বড় ডল হাউস, সাথে ছোট ছোট ফার্নিচার। ওএমজি, এটা আমার? এটা তোর বড় আম্মু দিয়েছে, আমি আজই সাজাবো এটা। দ্বিতীয় গিফট গোলাপি ফ্রক, সাথে ম্যাচিং হেয়ার ব্যান্ড, এটা তোর ছোট আম্মু দিয়েছে। তৃতীয় গিফট স্টোরি বুক সেট, কার্টুন প্রিন্টেড, এটা দিয়েছে তোর নাইম ভাইয়া। ওয়াও, নাইম ভাইয়া জানে আমি গল্প পড়তে ভালোবাসি। এক কোণে রাখা বড় একটি ভারী বক্স। আলিশা তাকিয়ে দাদাকে প্রশ্ন করলো, এটা কার? দাদা মুচকি হাসছিলেন। এটা তোর ইরফান ভাইয়ার। আলিশা বক্সটি নিয়ে ধীরে ধীরে খুলল। ভেতরে অ্যাপেল আইপ্যাড প্রো লেটেস্ট, সাথে অ্যাপেল পেন্সিল, সাথে এয়ারপডস প্রো। এক মুহূর্তের জন্য সে থেমে গেল। তারপর ওএমজি, সে লাফিয়ে উঠে দাদাকে জড়িয়ে ধরল। আমি এটা দিয়ে গেম খেলবো, আঁকবো, কার্টুন দেখবো, ইরফান ভাইয়া বেস্ট। দাদা হেসে, তোর ভাই তোকে খুব ভালোবাসে। নাইম সকালে নাস্তা করে বের হয়ে গেছে। সে ইসলামী ব্যাংকে চাকরি করে। গত দুদিনের ছুটি নিয়েছিল শুধু আলিশার জন্মদিনের জন্য। সানজিদা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নেমেছে। এদিকে আলিজা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি। হালকা শার্ট, সিম্পল ড্রেস। নিচে নেমেই উপহারের পাহাড় দেখে চোখ বড় বড় করে বলল, ওহ, এত কিছু! আলিশা গর্ব করে উত্তর দিল, সব আমার। আলিজা বসে পড়ল, পাশে চোখ পড়ে চকলেট আর চিপসের দিকে। এগুলো কে দিয়েছে? সবাই। ও, তাহলে একটু টেস্ট করি। না, আমি না তোর আপু। তাতে কি? শেয়ারিং ইজ কেয়ারিং। না মানে না। আলিজা নাটক শুরু। আমার কোনো বোন নাই, কেউ আমাকে ভালোবাসে না। দাদা হেসে বলল আলিশাকে, দাও না একটু বড় আপুকে। আলিশা মুখ বাঁকিয়ে, ঠিক আছে, কিন্তু একটু। আলিজা খুশিতে এক মুঠো চকলেট নিয়ে দৌড় দিল। ইরফান ও গত 2 দিন অফিস যায়নি। আলিশার জন্মদিনের আয়োজন নিয়ে ব্যস্ত থাকে। আজকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে নিচে নামছে সিঁড়ি বেয়ে। সাদা শার্ট, বুকে কয়েকটা বোতাম খোলা, কালো প্যান্ট, হাতে রোলেক্স এর ঘড়ি। সে সিঁড়ি দিয়ে নামছে ধীরে, আত্মবিশ্বাসী ভঙ্গিতে। ডাইনিং টেবিলে বসা আলিজা ইরফানের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, উফ, দেখতে একদম সিনেমার হিরো। তারপরে আবার মুখ বাঁকিয়ে বলল, কিন্তু আচরণটা জ্বালাময়ী আগুন, চলাফেরা করা আতঙ্ক একটা। সবাই একসাথে নাস্তা করতে বসেছে। নীরবভাবে খাওয়া শুরু করে সবাই। হঠাৎ আইয়ুব খান গম্ভীর স্বরে বলে, তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলুন। ইরফানের কণ্ঠ ঠান্ডা কিন্তু ভারী। তুমি কবে থেকে আমাদের ব্যবসায় ঠিকমতো সময় দিবে? আমি তো সময় দিচ্ছি। ওটাকে সময় দেওয়া বলে না। তুমি একসাথে 2 নৌকাতে পা দিতে পারবে না। আমার নিজের ব্যবসা আছে, তারপরও আমি পারিবারিক ব্যবসায়ও যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি। আর তাছাড়া আপনারা তো আছেনই। এখানে সমস্যা হওয়ার কিছু দেখছি না আমি। তোমার নিজের ব্যবসা বলছো? আমাদের ব্যবসা কি তোমার না? ঠিক আছে, কিন্তু আমি নিজের পরিচয় বানাতে চাই। আইয়ুব খান চোখ কড়া করে বলে, তোমার পরিচয় কম? আমি কারো ছায়া হয়ে থাকতে চাই না। এই ছায়াতেই তুমি বড় হয়েছো, সেটা ভুলে যেও না। ভুলছি না, এবং এজন্য আমি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞ বলে ফাঁকি না দিয়ে দায়িত্ব নিতে শিখো।
আজম খান বললেন, ইরফান, আমরা সবাই মিলে এ ব্যবসা দাঁড় করিয়েছি। জানি তুমি বড় ছেলে, তোমার উপর এখন আমাদের ভরসা। মেজো চাচা সুহেল খান বললেন, আমি চাই তুমি সামনে থাকো। আমরা সবাই চাই। আমি যতটুকু জানি আমার দায়িত্ব ঠিকমতো পালন করছি। বাদ বাকি রইল আমার নিজের ব্যবসা নিয়ে, সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আপনাদের ব্যবসায় আমি থাকতে কোনো অবনতি কিংবা লস হবে না, কথা দিলাম। আইয়ুব খান টেবিলে রাগে হাত মারলেন। তুমি জেদ করছো, আমি সিদ্ধান্ত নিচ্ছি। এই বয়সে সিদ্ধান্ত নিচ্ছ? এই বয়সে সিদ্ধান্ত নিতে হয়। ভুল করলে ভুল আমার হবে, কিন্তু ফল তো তোমার একার হবে না। আমার ভুল আমি একাই সমাধান করব। পরিবার থেকে আলাদা হয়ে যাবে? আমি আলাদা হচ্ছি না, বরং নিজেরটা বানাচ্ছি। তুমি বুঝতেছো না ইরফান, আপনারা বুঝতে চান না। এই ব্যবসা তোমার দাদার, সামনে তোমার দায়িত্ব। তোমার নিজের ব্যবসার কোনো প্রয়োজন দেখছি না আমরা। প্রয়োজন আছে। আমি নিজের যোগ্যতায় নিজের পরিচয় বানাতে চাই। তাই বলে এমন না আমি পারিবারিক ব্যবসায়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করছি না। আপনারা আমার একটা ভুল বের করে দেখান, শুধুমাত্র আমি তখনই আমার নিজের ব্যবসা ত্যাগ করব। জাস্ট একটা ভুল বের করেন। আমার এ বিষয়ে আর কিছু বলার নেই। উপস্থিত সবাই চুপ করে বসে আছে। আলিজা তাকিয়ে আছে ইরফানের দিকে, তার চোখে অবাক ভাব। ইরফান উঠে দাঁড়ালো এবং বলল, লেট হচ্ছে আমার অফিসের জন্য। আসছি বলে সে অর্ধেক খেয়ে চলে গেল। পরিস্থিতির সামনে সঞ্জিতা একা দাঁড়িয়ে। রোদ পড়ছে অনেক, হালকা ঘামছে সঞ্জিতা। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। বাড়ির গাড়ি আসার কথা নিয়ে যাওয়ার জন্য, তবে এখনো আসেনি। তাই দাঁড়িয়ে আছে সে। ঠিক তখন আখিল বাইক নিয়ে সামনে এসে থামলো আর সঞ্জিতাকে বলল, এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? সঞ্জিতা চমকে, আসসালামু আলাইকুম ভাইয়া, গাড়ির জন্য অপেক্ষা করছি। ওয়ালাইকুম আসসালাম। ফোন করেছো ড্রাইভারকে? জি। আখিল কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর জিজ্ঞেস করলো, গরম লাগছে বেশি? হুম। সে কিছু না বলে পাশের দোকানে গেল, আইসক্রিম নিয়ে এলো। এটা নিন। না না, খান। আমি খাবো না। সানজিরা গম্ভীর, চুপচাপ খান। সে চুপ হয়ে গেল, আইসক্রিম নিল। কিছুক্ষণ দাঁড়িয়ে নীরব মুহূর্ত পার করলো দুজনেই। হাওয়া বইছে। আপনি সবসময় এমন চুপ থাকেন? না। তাহলে আমার সামনে এমন চুপ হয়ে থাকেন? জানি না। আমি কি এত ভয়ঙ্কর? না। তাহলে? আপনার সামনে কথা আটকে যায়। আখিল একটু হাসলো। ইন্টারেস্টিং। সঞ্জিতা লজ্জা পেল। কালকে প্রোগ্রাম ভালো ছিল। জি। আপনি হাসছিলেন অনেক। সবাই হাসছিল। না, আপনি আলাদা লাগছিলেন। সঞ্জিতা থেমে গেল, চোখ নিচুপ। গাড়ি এসে গেল। আপনার গাড়ি এসেছে। জি। সাবধানে যাবেন। আপনি। চোখে চোখ। একটু থেমে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গাড়ি চলে গেল। আখিল দাঁড়িয়ে রইল। কলেজ শেষে আলিজা আর নীলা হাঁটছিল কলেজের বাইরে রাস্তায়। পেছন থেকে কেউ আলিজাকে নাম ধরে ডেকে উঠল। তার নাম সাহেব। একটু দাঁড়াও। বলুন। তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি আপনাকে ইগনোর করছি না। আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই কথা বলছি না। তুমি আমাকে অপমান করছো? আপনি এটাকে অপমান ভাবতে পারেন বা আমার উত্তর। তুমি কাজটা ভালো করছো না, আফসোস করবে আলিজা। আলিজা শাহেদের কথা তোয়াক্কা না করে চলে গেল, যেন কিছুই শুনেনি। নীলা, ছেলেটা তোকে ছাড়বে না। সে অনেক জেদি স্বভাবের একটা ছেলে, রাজনীতিতে জড়িত। আলিজা হাতে মাছি তাড়ানোর মতো করে বলে, সে যেই হোক, আমি তাকে ভয় পাই না। কলেজ থেকে ফিরে আলিজা ক্লান্ত শরীর নিয়ে রুমে ঢুকলো। ব্যাগটা বিছানায় ছুঁড়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ালো। উফ, কি একটা দিন গেল। ফ্রেশ হয়ে নেচে এসে হালকা খাওয়া সেরে আবার রুমে ফিরে গেল। বিছানায় শুতে না শুতেই চোখ বন্ধ হয়ে এলো তার। অল্প সময়ে ঘুম থাকে টেনে নিল। মাগরিবের নামাজ শেষে চা খেতে খেতে ড্রয়িং রুমে জমে উঠেছে আড্ডা। দাদা সোফায় বসে আছেন, আলিশা তার পাশে, হাতে ট্যাব নিয়ে কার্টুন দেখায় ব্যস্ত। নাইম এসে গেছে অফিস থেকে।
নাইম এসে বলল, আজকে ব্যাংকে মাথা খারাপ হয়ে গেছে। দাদা উত্তর দিল, তোর মাথা আগে থেকেই খারাপ। সবাই হেসে উঠল। সানজিদা চুপচাপ বসে আছে আর মাঝে মাঝে হাসছে। আলিজাও এসে যোগ দিল। আলিজা বলছে, কি হচ্ছে এখানে? নাইম, তোর বিচার সভা। আমি নির্দোষ। না, তুই জন্মগতভাবেই আসামি। আড্ডা জমে উঠল। হাসি, খুনসুটি, ঠাট্টাতে পুরো ঘর ভরে গেল। ঠিক তখন দরজার কাছে দাঁড়িয়ে ইরফান। মাত্র অফিস থেকে এসেছে সে। সে ভিতরে ঢুকতেই আড্ডা হঠাৎ থেমে গেল। তার চোখ ঘুরে সবার উপর গেল। কণ্ঠ গম্ভীর এবং ঠান্ডা। খুব মজা চলছে, তাই না? কেউ কিছু বলল না। পড়াশোনা শেষ সবার? আলিশা চুপ। সানজিদা নিচে তাকিয়ে আছে। আলিজা ভ্রু কুঁচকাল। সে ধীরে ধীরে ড্রয়িং রুমে সবার সামনে আসে দাঁড়ালো। সবাইকে পর্যবেক্ষণ করে ঠিকমতো দেখল। আড্ডা তো ভালোই চলছে তাহলে। সময় দেখেছো কেউ? কেউ উত্তর দিল না। সানজিদা, তোর সেমিস্টার এক্সাম কবে? 2 সপ্তাহ পর ভাইয়া। আর তুই এখানে বসে গল্প করছিস? সানজিদা মাথা নিচু। আলিশা, তোর স্কুলের হোমওয়ার্ক নেই? আমি পরে করে রাখবো ভাইয়া। পরে মানে? সময় ম্যানেজ করতে শেখো। এখন কার্টুন দেখার সময় না, এখন পড়ার সময়। তারপর চোখ গিয়ে থামলো আলিজার উপর। আর তুই? একটু থামলো। তোর কোনো চিন্তা আছে? আলিজা ভ্রু কুঁচকাল। আমি কি কিছু করেছি? হ্যাঁ, সময় নষ্ট করছিস। সবসময় আমারই দোষ, কারণ তুই সবসময় একই জায়গায় থাকিস, কোনো রকম উন্নতি ছাড়া। নাইম ফিসফিস করে বলল, আজকে জ্বর উঠবে। ইরফান বলল, চুপ থাক নাইম। তারপর গম্ভীর গলায় বলল, শুনে রাখো, এই বাসা হোটেল না যে যখন ইচ্ছা আড্ডা দিবা, যখন ইচ্ছা পড়বা। এটা চলবে না। ডিসিপ্লিন বলে একটা জিনিস আছে। লাইফে কিছু করতে চাইলে এভাবে চললে হবে না। আজকে সময় আছে, কাল থাকবে না, আর তখন আফসোস করে লাভ হবে না। ঘর নিস্তব্ধ। তার কণ্ঠে এমন একটা চাপ যা কেউ এড়াতে পারল না। আলিজা দাঁড়িয়ে গিয়ে বলে উঠল, আপনি কি আমাদের লাইফ ম্যানেজার? না, কিন্তু এই পরিবারের বড় ছেলে। এই জন্যই বলছি, তুই নিজের জন্য না ভাবলেও এ বাড়ির জন্য ভাবতে হবে। আলিজা থমকে গেল, তবুও বলল, আপনি সব সময় অপমান করেন আমাকে। আমি যা সত্যি তাই বলছি। সত্যি শুনতে খারাপ লাগে? আপনার বলার ধরনটা কেমন সেটা গুরুত্বপূর্ণ বেশি। তোর রেজাল্ট ভালো হলে আমার বলার দরকার পড়তো না। আপনি চুপ। একটা শক্ত ধমক দিয়ে ইরফান আলিজাকে বলল, আমার সাথে তর্ক করার আগে নিজের অবস্থান ঠিক কর, তারপর কথা বলিস। আলিজা চুপ। আলিশা এবং সানজিদাকে উদ্দেশ্য করে ইরফান বলল, তোমরা দুজন রুমে যাও, এখনই। কণ্ঠে আদেশ। আলিজা থামল। আমরা একটু বসেছিলাম, আমি কি জিজ্ঞেস করেছি? কঠিন কণ্ঠ। আলিজা দাঁতে দাঁত চেপে, সবসময় এমন করেন কেন? কারণ তোমাদের কেউ নিজের দায়িত্ব বুঝো না। আমি বুঝি। তুই? মুখে হালকা হাসি, তাচ্ছিল্য হাসি। তোর পড়াশোনার অবস্থা দেখলে মনে হয় বই টুকে দেখে ভয় পাই। নাইম মুখ চাপা দিয়ে হাসি আটকাচ্ছে। আলিজার মুখ লাল। আপনি সবসময় চুপ। একটা ধমক। পুরো ঘর নিস্তব্ধ। আমার সাথে তর্ক করার লেভেল তোর হয়নি এখনো। আলিজা চুপ। চোখে রাগ, অপমান, অভিমান একসাথে। ইরফান ঘুরে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে আদেশের সুরে বলল, 5 মিনিটের মধ্যে 1 কাপ ব্ল্যাক কফি আমার রুমে নিয়ে আসবি। লেট হলে ভালো হবে না। তারপর উঠে গেল। আলিজা দাঁড়িয়ে মনে মনে বলে ওঠে এই লোকটা একদিন আমার হার্ট অ্যাটাক করাবে। নিজেকে কি পাবে? হ্যাঁ, প্রেসিডেন্ট? কফি নিয়ে আসবি 5 মিনিটের মধ্যে, এমনভাবে আদেশ করলো যেন আমি তার বরাদ্দ করা পার্সোনাল ওয়েটার। আলিজার আগে ফুসতে ফুসতে রান্না করে ঢুকলো। রুমি আক্তার আলিজাকে মনে মনে বিড়বিড় করতে দেখে তাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? আলিজা নাটকীয় ভঙ্গিতে,
তোমার বড় ছেলে আরিয়ান খান ইরফান সে ছেলে না, একটা ফুল পেকে চাতঙ্ক। কেন? তার অ্যাটিটিউড দেখলে মনে হয় পৃথিবীটা সে চালায়, আর কথা বললে মনে হয় ভাইবা নিচ্ছে। সকালে বোকা, বিকালে লেকচার, আর রাতে অর্ডার। চোখের দিকে তাকালে মনে হয় এক্সামের খাতায় ফেল করিয়ে দিবে। রুমি আক্তার হাসি ফেললেন। আইবি কানের মাছ থেকে বললেন, উটি কি বলে, তুইও তো কম না, তুই আগে নিজের কাজ ঠিক কর। আলিজা বলল, তোমার চোখে তো সব দোষ আমার। মাঝে মাঝে তো মনে হয় আমি তোমার মেয়েই না, আমি বড় আম্মুর মেয়ে, আর তুমি আমাকে দত্তক নিয়েছো বড় আম্মুর কাছ থেকে। সাদিয়া রহমান হেসে বলল, এই বাসায় নিয়ম খুব পরিষ্কার, যে বেশি কথা বলবে সে বেশি বকা খাবে, আর শেষে সেই মানুষকে আবার কফি বানিয়ে দিতে হবে। তাই চুপচাপ কফি বানাও, জীবন বাঁচাও। সবাই হেসে উঠল। আলিজা ঘড়ির দিকে তাকিয়ে, ও টাইম শেষ, দ্রুত কফি বানালো, কাপ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে দৌড় দিল, আর মনে মনে বলল, এই লোকটা একদিন আমাকে পাগল বানিয়ে ছাড়বে। লেট হয়ে যাওয়ায় আলিজা দরজা নক না করে ঢুকে পড়ল। এই নিন আপনার। কথা শেষ হওয়ার আগে থেমে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনের দিকে। ইরফান শাওয়ার নিয়ে বের হয়েছে মাত্র, কোমরে শুধু একটা তোয়ালে পেছানো, চুল বেজা, সেখান থেকে পানির ফোঁটা গড়িয়ে বুক বেয়ে নিচে নামছে। তার বুকটা চওড়া, শক্ত, শরীর এর ঢেউ খেলানো শক্তপোক্ত সিক্স প্যাক দৃশ্যমান। চুল থেকে পড়া পানির ফোঁটা আলোতে চকচক করছে। ঘরের বাতাস থমকে গেছে। আলিজা দাঁড়িয়ে পুরো স্থির হয়ে আছে, মুখ সামান্য খোলা, চোখ সরাতে পারছে না। ইরফান ভ্রু কুঁচকে তাকালো আলিজার দিকে এবং বলল, এইভাবে হা করে তাকিয়ে থাকবি না কফিটা টেবিলের উপর রাখবি? আলিজা চমকালো, কিন্তু তাও স্থির হয়ে রইল। কফি টেবিলে রাখ বলতেছি। কফি টেবিলে রেখে ওয়েট করিস, কথা আছে বলে সে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একদম স্বাভাবিক কণ্ঠ, যেন কিছুই হয়নি। আলিজা কাপটা টেবিলে রাখলো, মনে মনে বলল, আমি কি দেখলাম? ইস, এ লোকটার লজ্জা বলতে কিছুই নেই। তার কান গরম হয়ে গেছে, হৃদস্পন্দন বেড়ে গেছে। কিছুক্ষণ পর ইরফান বের হলো, কালো ট্রাউজার, অফ হোয়াইট রঙের গেঞ্জি পরে। চুল এখনো ভেজা, ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে চুল থেকে এখনো। ইরফান আলিজার সামনে এসে চেয়ার টেনে দিয়ে বলল, এখানে বস। আলিজা চুপচাপ দাঁড়িয়ে, বসতে বলেছি। সে ধীরে ধীরে বসলো। ইরফান কফি তুলে চুমুক দিল, চোখ সরাসরি তার দিকে। আজকে এত চুপ কেন? আলিজা তাকালো। এমনি।